নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পুরোটাই প্রাপ্তবয়স্কদের। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পুরোটাই প্রাপ্তবয়স্কদের। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। উফ, দেরি হয়ে গেল, আর তার উপরে সবসময় এই ফোন, বিরক্তি লেগে গেল পাড়া। হ্যালো, হ্যাঁ কি? কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, ছেলে মেয়েগুলো স্কুল যাবে। আরে হ্যাঁ, যাচ্ছি তো। ছাতা, চিৎকার করছো কেন? চিৎকার করবো না, আমি তো মানুষ বলো তো। সেই সকালবেলা ঘুম থেকে উঠি, তুমি তো পড়ে পড়ে ঘুমো। তারপরে ভোরবেলা একটু চাও পাই না, না খেয়ে বেরিয়ে যেতে হয়। এই বাইক নিয়ে টো করতে করতে রাখো তো। সুজাতা ফোনটা রেখে দেয়। প্রত্যেক দিন সকালটা ঠিক এইভাবেই শুরু হয় বিকাশের। শান্তিনিকেতনের ছোট্ট গ্রামটিতে বিকাশ বসবাস করে। গ্রামের বেশ কয়েকজন মানুষ তাকে মান্যগণ্য করে। সে বেশ সম্মানিত একজন সজ্জন ব্যক্তি। পেশায় ধনী ব্যবসায়ী, বড় মালিক। বাড়িটাও নিতান্তই খুব একটা ছোট নয়, 3 তলা বড় বাড়ি, যেখানে তার স্ত্রী সুজাতা এবং তাদের 2 সন্তানের বসবাস। সুজাতা সাধারণ স্নিগ্ধ স্নেহময়ী গৃহবধূ, সবসময় নিজের পরিবার আর সন্তানদের ভালো মন্দের খেয়াল রাখে। সুজাতা ফোনটা রেখে দিয়ে তিক্ত দৃষ্টিতে তাকায় ছেলে মেয়ে দুটোর দিকে। ওরা জানে মা ফোন রেখে দিয়ে সমস্ত ঝাড়গুলো, মানে একটু আগে বাবার ওপরে যেগুলো হয়েছিল সেগুলো ওদের ওপরই বর্তাবে। তাই ভালো মতো স্কুল ড্রেসটা পরে নিজেরাই মোজাগুলো পরতে শুরু করে। 2 ছেলে মেয়ে, যমজ সন্তান। একবারে ছেলে আর মেয়ের বাবা মা হওয়ার সৌভাগ্য হয়েছে ওদের। আর পড়তে হবে না, খোলো, বাপের মতোই তো হয়েছে, কলেটা, ধমক মারলেন ছেলে মেয়ে 2 জনকেই। বেচারাদের বয়স 9 বছর, এখনো একা একা স্কুল ড্রেসটা পরতে পারে না। মোজা পরতে গেলে মায়ের ভয়ের চোটে উল্টো পড়ে বসে থাকে। সেখানে এইরকম প্রত্যেক দিন মায়ের রুদ্রমূর্তি সহ্য করতে করতে ওদেরও সয়ে গিয়েছে। তুমি রোজ বকো কেন গো, বলে মেয়েটা। ঠাস করে একটি চড় মেরে গালটা লাল করে দেব, চুপ করে স্কুলে যাও। চুপ হয়ে যায় বাচ্চা দুটো, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। তোর বাবা আমায় কি পেয়েছে বলতো? হ্যাঁ, প্রত্যেক দিন ওর ওই ঝাড় শোনার জন্য কি আমি আছি? আমার আর এই সংসার করতে ভালো লাগে না, বেরিয়ে যাব যেই দিন 2 চোখে অন্ধকার দেখবো সেই দিন। প্রত্যেক দিন বাচ্চাগুলো এক কথা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে। মেয়েটি না পেরে বলে, এবার তো বলবে তোদের জন্য মরতেও পারি না, বাড়িঘর ছেড়ে যেতেও পারি না। ও চুপ করবি পাম্পি, মেয়েকে এক ধমক মেরে চুপ করিয়ে দেয় সুজাতা। বাড়ির গেটের বাইরে প প করে শব্দ হচ্ছে। চলে এসেছে ওদের বাবা। সুজাতা বলে, নে তোদের বাপ এসেছে, এবার যা বিদায় হতো। ও মা, টিফিনটা? ওহো। সুজাতা দৌড়ে রান্নাঘরে যায়। টিফিন কৌটোতে সবই রেডি আছে, শুধু ব্যাগের মধ্যে ভরার অপেক্ষা। ওদিকে গাড়ির হর্নের প প শব্দ বেড়েই চলেছে, আর বিকাশের অশ্রাব্য ভাষার বার্তালাপ। দেখ বাড়া, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, এখন আসতে পারে না। এই পাঠাও। আরে পাঠাচ্ছি, চিৎকার করে বলে সুজাতা। দৌড়িয়ে আসতে গিয়ে দরজায় হোঁচট খেয়ে ছিটকে পড়ে যায় মেয়েটা। বিকাশ গাড়ি থেকে দ্রুত নেমে আসে। ওহ, তাড়াহুড়ো করে দৌড়াতে গেলে কেন? হ্যাঁ, একেই তোমার অপারেশনের জন্য অসুবিধা হয়। ওঠো ওঠো ওঠো। ও মা গো, ও মা। বাবা,
সপ্তাহে 3 দিন হলো। ওহ, চুপ করবি। মানে 3 দিন এই সপ্তাহে ওর মা পড়েছে দরজাতে, আর ঠিক এইভাবেই বিকাশ এসে ধরেছে। সুজাতা বলে, তুমিও তো একটু খিস্তিটা কম দিতে পারো, ঘরে এসে দিলেই পারো, পাড়ার সবাই তোমায় সম্মান করে, এদিকে বউকে তুমি আছলা বাঁশ দিতে ছাড়ো না। কি হচ্ছে বাচ্চাদের সামনে? বাচ্চাদের সামনে কি হচ্ছে মানে? তোমার কাছ থেকেই তো শিখছে। নাও ধরো, বিদায় হও। ইস, পাটা মনে হয় ফুলে গেছে। সে ফুলুক গে, সংসারের হেসেল তো আমারই টানতে হবে। তুমি আর কি, ভোরবেলা গজগজ করে বেরিয়ে যাও, চা তো করে দিতে চাই, তুমি তো উঠতে দাও না। সোহাগ করে কপালে চুমু খাও, জড়িয়ে ধরো, আবার জিজ্ঞেস করো আমি কি যাবো। সুজাতা, ছেলে মেয়েগুলো শুনছে। শুনুক, ওরা আজকে শুনুক, ওদের বাপের আসল পরিচয়টা ওরা আজকে শুনুক। বিকাশ সুজাতার মুখের উপরে হাত দিয়ে ওকে চুপ করিয়ে দেয়। ওর কানের কাছে মুখ নিয়ে বলে, আদর করার জন্য তো একটা বউই আছে, দূর হও তো তুমি। সুজাতা ঢেঁড়ি মারার সঙ্গে সঙ্গে বিকাশ হেসে ফেলে এবং ছেলে মেয়ের দিকে তাকিয়ে বলে, চল পকাই, পম্পি চল বাবা, স্কুল দিয়ে আসি। মাকে টাটা করে 2 ছেলে মেয়েই চলে যায়। সুজাতা ঘরটা ভালো করে পরীক্ষা করে নেয়। ওদের আই কার্ড, টিফিন বক্স, জলের বোতল, পেন্সিল বক্স সব কিছু ঠিকঠাক গুছিয়ে দিয়েছে কিনা। হ্যাঁ, সব দিয়েছে। এইবার আধ ঘন্টা সময় সুজাতার নিজের ব্যক্তিগত। এই সময়টায় সে একটু চুপ করে বসবে, খাতা কলম নিয়ে একটু লেখালেখি করবে আজকে সারাদিন যা যা ঘটেছে। হাঁটুটায় বেশ খানিকটা লেগেছে। ইস, একই জায়গায় ব্যথা লাগতে লাগতে সপ্তাহে 3 দিন কালশিটে পড়ে গিয়েছে হাঁটুটা। অতিরিক্ত ব্যথা হলে এবার মদন ডাক্তারকে দেখাতেই হবে, মনে মনে ভাবে সুজাতা। এত বড় বাড়িতে 4টে মানুষেরই বসবাস। ব্যবসার খাতিরের জন্য দিন রাত লোকজন যাতায়াত করেই চলেছে। এই তো কিছুক্ষণ আগেই কয়েকজন এসেছিল, মালপত্রের হিসাব বুঝে নিয়ে চলে গিয়েছে। সুজাতার বর বিকাশের টানার ব্যবসা, মানে কাপড় তৈরি। সে বিভিন্ন রকম মেশিনে দাদন খাটায় এবং কাপড় তৈরি করে। নিজের বাড়িতে মেশিন না থাকলেও এই গ্রামে মোট 40 থেকে 45টা মেশিন সে ভাড়ায় চালায়। ইনকাম বেশ মোটা অঙ্কের টাকা। এখন তো আবার অনলাইনে ব্যবসা শুরু করেছে বিকাশ। সুজাতাকে বলেছে, শোনো, বাড়ি বসে থাকলে চলবে না, বুঝলে? ব্যবসাটাকে বাড়াতে হবে, আর বাড়াতে গেলে এখন অনলাইনের দরকার। তুমি তো আমার মডেল হতে পারো। মাথা খারাপ নাকি? মডেল হচ্ছে? সারাদিন খেটে সময় পাই না, মডেল? সারাদিন তোমার কাজটা কি বলো তো? সকালেই তো কোনো রকম রান্না করতে রেখে দাও, দুপুরবেলা একটা মানুষে খাও। আমি তো ঘরে কোনো সময় খাই, কোনো সময় বাইরেই খেয়ে নিই, আমার তো সময় হয় না। সেই বিকালবেলা ছেলে মেয়েগুলোকে নিয়ে একবারে বাড়ি ফিরি। রাত্রে তো কোনো রকম 2টো সিদ্ধ ভাতই খাচ্ছি সেই বছর 10 ধরে। কি বললে? সুজাতা আবার চুপ হয়ে যায়। মাঝে মাঝে বিকাশের দিকে তাকিয়ে ওর খুব স্নেহ উদয় হয়ে ওঠে। লোকটা সারা দিন ধরে খাটে। সত্যিই তো, ভোরবেলা উঠে একটু চা করে দিলে এমন কি অসুবিধা হয়? কিন্তু বিকাশই তো দেয় না, জাপটে ধরে শুয়ে থাকে আর কপালে চুমু দিয়ে বলে, থাক, সারাদিন ধরে একা একা খাটো, গোটা পরিবারটাকে তুমিই তো সামলে রেখেছো, আমি তো টাকা দিয়েই খালাস। আর সেই মানুষটা সকালবেলা হলেই কিনা খিস্তি দেয়। আবার মাথা গরম হয়ে যায় সুজাতার। ডায়েরির মধ্যে আবার লিখতে শুরু করে, আমার বর আজকে আমাকে এটা বলেছে, আজকে আমার মেয়েও ব্যঙ্গ করেছে, আজকে ছেলে আমি ঝগড়ার পরে কোন কথাটা বলি সেইটা অবধি মুখস্থ করে ফেলেছে। অন্যদিকে বিকাশ বাচ্চা দুটোকে সুন্দর করে স্কুলে পৌঁছে দিয়ে আজকে ভাবলো একটু বাড়িতেই ফিরবে। ফার্মেসি থেকে একটা স্প্রে কিনলো ব্যথা কমানোর। বেশ খানিকটা কালশিটে পড়ে গিয়েছে সুজাতার হাঁটুতে, যত্ন নেওয়া হয় না। তবে বিকাশ শুনেছে এই অত্যাধিক কালশিটে পড়ে রক্ত জমাট বেঁধে গেলে পরবর্তীকালে মারাত্মক কোনো অসুখ ধারণ করতে পারে। সুজাতাকে বিকাশ খুব ভালোবাসে। গাড়ি নিয়ে তাড়াতাড়ি ফেরার পথে রাস্তায় হলো আর এক কীর্তি। ব্যবসার জন্য বাজারের দিকেই তাকে যেতে হচ্ছিল। একটি লোকের সাথে কথাবার্তা বলতে হবে, ভালো সুতোর বন্দোবস্ত করতে হবে। সেখানে দাঁড়িয়ে সবে মাত্র স্প্রেটা পকেটে ঢুকিয়ে বাইকটা স্টার্ট করেছে, অমনি বুঝতে পারলো বিকাশ, লাউড়া, এবার তেল নেই। নিজের মনেই নিজে গজগজ করে উঠল সে। অসহ্য লাগে ছাতা। বাইকটাকে নিয়ে ঠেলে ঠেলেই এগোচ্ছে বিকাশ। চৌরাস্তার মোড়ের সামনে একদম রাস্তার ওপরে একটি দোকান আছে, কাপড়ের দোকান। বিকাশের
কর্মচারীরা এই দোকানেও কাপড় সাপ্লাই দেয়। বিকাশ জানে, মাঝে মধ্যে ওকেও আসতে হয় ওই খাতাপত্র নিয়ে হিসাব বুঝে যেতে। সেই দোকানেই বসে সুমি। জীবিকার জন্য গ্রামের এই ছোট্ট বাজারে এই কাপড়ের দোকানটাও চালায়। যুবতী, সুন্দরী, জীবনযাত্রা ভীষণ সাধারণ। ওর মধ্যে একটা সততা আছে, আর এই সৎ ব্যবহারের জন্য গ্রামের সকলে ওকে খুব ভালোবাসে। ওর মনোবল গ্রামের মানুষ দেখলে অবাক হয়ে যায়। বাবা মা কেউ নেই। মামার বাড়িতে থেকে বাবা মায়েরই জমানো সামান্য কিছু পুঁজি দিয়ে দোকানটা ভাড়া নিয়ে দিব্যি চালাচ্ছে মেয়েটা। ব্যবসার কাজে বিকাশের সঙ্গে প্রায় দিনই ওর দেখা হয়। সেই দিনও সুমির দোকানেই গেল বিকাশ। হে কি, আপনি বিকাশদা? দোকানটা বেশ সুন্দর করেই তো সাজিয়েছ। শাড়িগুলোর মান ভালো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সবই তো আপনারই করা। না না, সব তো আর আমি করি না, কিছু কিছু এখানে অন্য লোকেও খাটায়। হো, সে তো আমি বলতে পারবো না, তবে আপনার শাড়ির গুণগত মান বেশ সুন্দর। এই সুমি, এখানে গাড়িতে তেল ভরবো, পেট্রোল পাম্পটা বন্ধ কেন? তা তো বলতে পারবো না, তবে গতকাল রাতে শুনেছিলাম মনে হয় এখানে হাতাভাই কিছু একটা হয়েছে, মারামারি টারি। দেখো তো কি মুশকিল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোমার বৌদির পায়ে মোচড় লেগেছে। হোমা, কি হয়েছে? আরে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে সামলাতে গিয়ে, বোঝোই তো আমার তো একটি মানুষ, সংসার করি দুইজনে মিলে। বাবা মা তো এখানে থাকতে আসে না, থাকতে চায়ও না, সুমির সঙ্গে বনে না। তাই সুমিকে তো আর সেই কথাটা বলতে পারি না। পায়ে ব্যথা পেয়েতে সকালবেলায় পড়ে গিয়ে কালচিটে পড়ে গিয়েছে হাঁটুতে, তাই ভাবলাম এই স্প্রেটা নিয়ে গিয়ে আজকে লাগিয়ে দেবো। গাড়িতে নেই তেল, চলছে না, এখন যে কি করি। আর একটু একটু দাঁড়ান বিকাশদা। সুমি ছুটতে ঘরে যায়। এই ছোট্ট দোকানটাই তার ঘর কাম দোকান। ভেতরের ঘরে সে একা থাকে। টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একদিন ব্যবহার করতে হয়েছিল বিকাশকে। মাঝ রাস্তায় সেই দিন জোর প্রেসার পড়ে গিয়েছিল পেটে, 7 দিনের জমা মাল। যদিও সেসবের জন্য সুমি কখনো তাকে কিছু বলে না। হাতের মধ্যে একটা কালো শিশি নিয়ে এসে সুমি হাজির হয়। বিকাশকে উদ্দেশ্য করে বলে, দাদা এইটা গিয়ে লাগিয়ে দিন, তৈরি করা, বেশ ভালো, জড়িবুটি দিয়ে। আমার মা আমায় ব্যথা জায়গায় লাগিয়ে দিত। তাই কমবে? হ্যাঁ, আর বৌদিকে বলবেন একটু হাঁটাচলা বুঝে শুনে করতে, অমন তাড়াহুড়ো করার কি আছে, আপনারা কটা মাত্র প্রাণী থাকেন। সুমির ঠোঁটে হাসির ঝিলিক খেলে গেল। বিকাশের এই মেয়েটাকে বেশ ভালো লাগে। কালো হলে কি হবে, মুখশ্রীটা খুবই সুন্দর, চোখে মুখে বেশ মায়া আছে। বিকাশের মনে সুমির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ জন্মায়, যেটা বিকাশ নিজেও বুঝতে পারে না। বাড়ি ফিরতেই দেখে সুজাতা অঘরে ঘুমোচ্ছে। ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে ভেতরে ঢুকে ওর নাইটিটা তুলে হাঁটুটা দেখে বিকাশ। ইস, কালশিটে পড়ে কি অবস্থা, ফর্সা জায়গা লাল। হাতে তেল নিয়ে সামান্য ঠেকাতেই চিৎকার করে ওঠে সুজাতা। কি করছো? ও মাগো, খুব ব্যথা, ভীষণ ব্যথা। এত ব্যথা হয়েছে, একটু মদন ডাক্তারকে দেখালে হতো না? এই দেখো না, এটা সুমি পাঠিয়েছে। এই সর্ষের তেলে আমি দেবো না। ওটা দিয়েই দেখো, ভালো লাগতে পারে। না বলছি, সরো সরো। সর্ষের তেলের শিশিটা সুজাতা আর বিকাশের হাতাপাইতে নিচে পড়ে ভেঙে যায়। কি করলে এটা? মেয়েটা কত সাত করে দিল। বাবা, তোমার দিকে দরদ উঠলে উঠছে। দেখো সুজাতা, একদম বাজে কথা বলবে না, মুখ সামলে কথা বলবে। মুখ সামলে মানে? দিন রাত ওর দোকানের সামনে ডুডু মারছো। ওর দোকান ছাড়া তোমার জন্য পেটের ভাত হজম হচ্ছে না? কি বাজে কথা বলছো? তাড়াহুড়ো করে আজকে তোমার জন্যই বাড়ি আসতে গেছিলাম। তোমার পায়ে ব্যথা, এই স্প্রেটা নিয়ে এসেছিলাম তোমায় দিয়ে দেবো বলে, কিন্তু বাইকটা খারাপ হয়ে গেল, পেট্রোল পাম্পটাও বন্ধ, তাই। থাক থাক, আমাকে আর অজুহাত দিতে হবে না, সরো দেখি। সুজাতা বিকাশকে ধাক্কা মেরে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। বিকাশ বুঝতে পারে ওদের মধ্যে সেই উষ্ণতাটা এখন আর নেই। কিছুদিন আগেও মনে হয় ছিল, যখন ছেলে মেয়ে দুটো ছোট্ট ছোট্ট ছিল। পাশের বাড়ির বৌদির কাছে খেলতে দিয়ে সে কি পীড়িত কি পীড়িত, এখন তার লেশ মাত্র নেই। বিকাশ বলে, 1 কাপ চা হবে? দিচ্ছি, বসো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকাশ বেরিয়ে যায়। বাচ্চা দুটোকে স্কুল থেকে আনতে হবে।
কেমন যেন মনটা আনচান করে। ইচ্ছে করছিল একবার সুমির সঙ্গে দেখা করে যেতে, ওকে বলতে, আর বলো না, তোমার বৌদি সর্ষের তেলের গন্ধ সহ্য করতে পারে না, রান্নাও করে না সর্ষের তেল দিয়ে, তাই শিশিটা। তারপরে মনে মনে ভাবলো, থাক, নিজের বউয়ের চরিত্রটা লোকের কাছে না জানালেই নয়, লোকে কি ভাববে, তার থেকে বরং চেপে যাওয়াটাই ভালো। বলল না বিকাশ, কিন্তু ওর বাইকটা সুমির দোকানের সামনে দিয়েই গেল। প্রত্যেকদিন বিকাশের দোকানে আসাটা একটা অভ্যেস হয়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে সুমির সাথে বন্ধুত্বটাও গভীর হয়। একে অপরের জীবনের প্রতি নানান রকমের কথা এবং বিভিন্ন রকমের দিক ওরা আলোচনা করতে শুরু করে। আপনি বড় ব্যবসায়ী, আপনার সাথে আমার বন্ধুত্বটা ভারী অদ্ভুত না? একই পাড়ার মধ্যে দোকান, বেশিরভাগ বৌদিরাই বাকিতে মালপত্র নিয়ে যায়, আমার নিজেরই চলে না। তার উপরে আপনার এত সুন্দর সুন্দর কাপড়, দাদা কাপড়ের দামটা একটু কম করলে হয় না? সুমির মুক্তোর মতো ঝকঝকে দাঁত, কোকড়ানো মাথার চুল, পরনে সালোয়ার কামিজ, সেও আবার স্কিন কালারের, সব মিলেমিশে একটা অদ্ভুত মায়া রয়েছে মেয়েটার মধ্যে। আমরা তো মানুষ, তাই না? আর বন্ধুত্বে পেশার কোনো বাধা নেই সুমি। আমি কি জিজ্ঞেস করছি আর আপনি কি বলছেন? আপনাদের আমার বন্ধুত্ব কখনো সমতাপূর্ণ হয় কি? আপনি কত বড় আর আমি। ওই তো, বড় আর ছোটতে বন্ধুত্বের মেলবন্ধন বেশি হয়। আর কি বললে, কাপড়ের দাম কমায় কি করে বলো তো? একেই এখন কেউ আর কাপড় পরতে পছন্দ করে না। আমার বাড়ির বউটাকেই দেখো না, অষ্টক্ষণ নাইটি পরে থাকে। মেয়েরা কাপড় না পরলে কাপড় বিক্রি হবে কি করে? এই দাঁড়াও দাঁড়াও সুমি, তুমি কখনো কাপড় পরেছো? না না, আমি এইসব পরে থাকতেই পছন্দ করি। কাপড় পরতে গেলে শাড়ি লাগে, সায়া ব্লাউজ সব লাগে, অত টাকা কোথায়? আমি দেবো, তুমি আমার মডেল হবে। মানে? দেখো, আমি অনলাইনে ব্যবসা করতে চাইছি, গ্রুপও খুলে বসে আছি। না চাইতেই গ্রুপ তত্তর করে বাড়ছে, অথচ সালা আমি একটা ভিডিও অবধি আপলোড করতে পারিনি। তাহলে সেটা বৌদিকে বলুন না। তোমার বৌদির আবার সময় আছে নাকি আমাকে দেওয়ার মতো? সারাদিন রান্না করছে, ঘর সামলাচ্ছে, বাসন মাজছে, ছেলে মেয়েকে সামলাচ্ছে, পড়াচ্ছে। একটু বলি আমাকে 1 ঘন্টা অন্তত দাও, শুধু তো একটু শাড়ি পরে সেজে গুজে বসবে, আমি কটা ফটো তুলবো আমার শাড়ির ডেমো দেওয়ার জন্য, এই তো। হো, সুমি চুপ হয়ে যায়। বুঝতে পারে বিকাশ সুমি বোধহয় ওর কথায় রাজি। এই তুমি হবে, দেখো তোমায় কথা দিচ্ছি, শোনো, প্রথম 1 ঘন্টার জন্য তোমাকে 200 টাকা করে দেবো। এরপর যদি দেখি আমার এই ছবি তোলার উপর ভিত্তি করে কাপড়ের ফটোশুটের উপর বেস করে বেশ ভালো বিক্রি বাট্টা হচ্ছে, তাহলে তোমাকে প্রমিস করছি আমি তোমাকেই আমার মডেল রাখবো, আর টাকার পরিমাণটাও বাড়িয়ে দেবো। এরপর যদি আমার চ্যানেলটা কোনো রকমে দাঁড়িয়ে যায় আর তার বেশে বিক্রি বাট্টাও ভালো হয়, 2 দিকে, একদিকে বিক্রি একদিকে চ্যানেল, দুদিকে এনাফ ইনকাম, কেমন চলবে বলো? নিজের অজান্তেই বিকাশ ওই হাতের তালি মেরে কথা বলা স্বভাবটা আর কথায় কথায় বউয়ের পিঠে হাত রেখে সজোরে একটা বাড়ি মারার স্বভাবটা, বিশেষ করে উত্তেজিত হয়ে গেলে, এখনো কন্ট্রোল করতে পারেনি। অজান্তেই সুমির পিঠের ওপরে 2টো চাপড় মেরে বসে সে। সুমির তাকায় তার দিকে, তবে সেই দৃষ্টিতে কোনো রকম অদ্ভুত চাউনি ছিল না, খুব নর্মালি, ভালো লাগলে যেরকম হয় ঠিক সেরকম। সুমি হেসে বলে, আপনি একটা পাগল বিকাশটা। তাই, বহু বছর পরে শব্দটা শুনলাম। খুব বলতো আমাকে সুজাতা, এখন আর বলে না। এখন বলে এই পাগল মেন্টালিটি মানুষের জন্য নাকি ওর জীবনটা শেষ হয়ে গিয়েছে। সত্যি? বৌদি এমন বলে? হ্যাঁ, কিন্তু আমি কি করলাম বলতো? না না, আপনি যথেষ্ট ভালো মানুষ বিকাশদা। আপনার মতো একটা পুরুষ মানুষ পেলে যে কোনো মেয়ের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। বিকাশের খুব ভালো লাগে সুমির কথাটা। বিকাশ বলে, আমি তাহলে সন্ধ্যাবেলা আসছি, বুঝলে? ছেলে মেয়েগুলোকে স্কুল থেকে বাড়ি দিয়ে একটু চা খেয়ে আসবো খনি। কেন, সন্ধ্যের চাটা এই অভাগীর ঘরে বসে খেলে হয় না? এই দেখো, তুমি শালা কথায় আমাকে কোনদিন মেরেই ফেলবে। আসবো, তোমার কাছেই আসবো। আর ওই টানাপত্রে অনেকগুলো কাপড় এসছে, বুঝলে? দিয়ে গিয়েছে কর্মচারী, তা সেই সুতির কাপড়গুলো বিক্রি হয়েছে? হ্যাঁ, এই সপ্তাহে বিক্রি বাট্টা বেশ ভালোই হয়েছে। আপনি আরো কটা দিয়ে যান, আমি চেষ্টা করব। দিয়ে গেলে হবে না,
এখন তোমাকে দিয়ে যাব, তুমি পড়বে, সেগুলো ছবি তুলে পোস্ট হবে, দেখবে হুড় করে তোমার দোকানেরও সাপ্লাই বাড়বে, আমারও বিক্রি হবে, আরে প্রচুর টাকা। বলে আবার বিকাশ সেই ভুলটা করে বসে। তবে এবার আর পিঠে চাপড় না, দুটো হাত দিয়ে সজোরে সুমির গালটাকে চিপে দেয় সে। সুমির কালো গালেও যেন লাল আভা ফুটে ওঠে আবিরের রঙের মতো। সেটা বিকাশ দেখতে পায়, আর সুমি উপলব্ধি করে তার শরীরের প্রত্যেকটি কানায় কানায়। কি ব্যাপার, আজকে ভর সন্ধ্যে বেরিয়ে যাচ্ছ? বাচ্চাগুলোকে পড়াবে কে? তুমিই পড়াও, তুমি মা। কেন, তুমি দেখাবে না? তোমাকে না বলেছি গ্রামার পোর্শনটা বুঝতে আমার একটু প্রবলেম হয়? শিখে নাও, আমি ব্যবসা নিয়েই থাকি। তাছাড়া তুমিই তো পাড়ার প্রতিমা কাকিমা, মণি বৌদি সকলকে বলে বেরিয়েছো আমি তোমায় সময় দিই না, তোমার কাছে থাকি না। ঠিকই তো বলেছি, তুমি তো দুপুরবেলাও কাছে থাকো না। থেকেই বা কি লাভ, সেই তো পাঁচশো জীবন নিয়েই পড়ে থাকতে হবে। বলে বাইক স্টার্ট করে বিকাশ বেরিয়ে যায়। সুজাতার মনে এক রাশ রাগ তার স্বামীর ওপরে, অভিমানও বটে, কিন্তু প্রকাশ করে না। শুধু ভাবে ঠিক বুঝবে, একদিন ঠিক বুঝবে, আমি যখন থাকবো না। মা! বাচ্চাগুলো চিৎকার করে কেঁদে ওঠে। চল চল, আর নাকা কান্না কাঁদতে হবে না। স্কুলে কি দিয়েছে দেখা দেখি। আমার হয়তো যত জ্বালা, পড়া না করে পাঠালেও জ্বালা। আবার সুজাতা বসে পড়ে ছেলে মেয়েগুলোকে পড়াতে। বিকাশ সুমির দোকানের সামনে এসে হাজির হয়। দোকান আজকে বন্ধ। কি ব্যাপার, বন্ধ কেন? আজকে তো সোমবারও না। বাইক থামিয়ে পেছনের দিকে দরজার কাছে দুবার কড়া নাড়াতেই দরজাটা খুলে যায়। বিকাশের চক্ষু ছানা বড়া। সুমি সত্যি শাড়ি পরেছে। আজকে দুপুরেই যে শাড়িটা কর্মচারীরা এসে দিয়ে গিয়েছিল, সেইখান থেকে একটা মলমলে সুতির শাড়ি, বেশ সুন্দর নীল রঙের, তার মধ্যে সাদা কালো মিশিয়ে কাজ করা ছাপার শাড়ি, অথচ অসম্ভব সুন্দর লাগছে সুমির গায়ে। কালো টিপ পরেছে সে, কানে নাকে ছোট্ট ছোট্ট সোনার গয়না পরা, হাতে সরু সরু দুটো ইমিটেশনের চুড়ি। তাতেই কত অপরূপ লাগছে। আর এই মেয়েকে গয়না দিয়ে সাজালে কত সুন্দরই না লাগবে। দারুণ লাগছে তো, মাথার চুলটা ছেড়ে দাও। সুমির চুলে খোপা করা ছিল। বিকাশ ঘরে ঢুকেই সুমির খোপার দিকে হাত বাড়িয়ে কাঁটাটা খুলতেই কোমর অবধি চুল ঝরঝর করে ঝরে পড়ে। বলে বিকাশ, এই তো, এইবার আরো বেশি ভালো লাগছে, দেখি দেখি। বিকাশ সুমিকে নিজের কাছে নিয়ে আসে। ওর ঠোঁটের ওপরে হাত দুটো বুলিয়ে দিয়ে বলে, এ কি, লিপস্টিক দাওনি? লিপ গ্লস দিতে পারতে, আছে নাকি নেই? সুমি এমন করে বিকাশের দিকে তাকিয়ে থাকে যেন, বিকাশদা আপনি একটু বেশি বেশি করে ফেলছেন না? এতটা কাছাকাছি আসাটা কি ঠিক হচ্ছে? বিকাশ বোধহয় সুমির চোখের ভাষা বুঝতে পারে। ওকে সরিয়ে দিয়ে বলে, সরি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, শাড়ি পরা দেখে আপনার খুব ভালো লেগেছে তাই। হ্যাঁ, আসলে মানে কতদিন ধরে সুজাতাকে বলে বলেও রাজি করাতে পারিনি, বাট তুমি আমাকে সম্মান দিয়ে। সম্মানের সঙ্গে টাকাটাও কিন্তু আছে, 1 ঘন্টায় 200 টাকা, আমি কিন্তু মনে রেখেছি। আরে হ্যাঁ হ্যাঁ, ফটোশ্যুটটা শুরু করা যাক। কিন্তু আমার মোবাইলে কি হবে? শুরুতে পাতি মোবাইলেই করুন না, যদি উন্নতি হয় তখন না হয় দামি কিছু। ঠিক ঠিক বলেছ। এইসব ব্যবসায়ী বুদ্ধিগুলো কোথায় সুজাতা আমাকে দেবে তা না, ওই নাইটি পরে এখন পড়াতে বসেছে। কিন্তু পড়ানোটাও তো দরকার বিকাশদা, বাচ্চাগুলো স্কুলে গেলে তো পড়া না পারলে আপনাদেরকেই গার্জেন কল করে ডাকা হবে। আরে রাখো তো, সামান্য ছোট ক্লাসে পড়ে, আর পড়াতে কি এমন সময় লাগে? আমার ছেলে মেয়েগুলো যথেষ্ট গুণী, 2 ঘন্টা পড়লেই সব পারে, তাই 1 ঘন্টা কেউ আমার সময় দিতে পারে না? অন্তত ছেলে মেয়েগুলো ঘুমিয়ে পড়লে। সেটা হয়তো বৌদির শরীর ভালো লাগে না তাই, ভুলে গেলে তো হবে না বৌদি সিজারের মানুষ, কোমরে ইঞ্জেকশন, পেটে সেলাই, অসহ্য জ্বালা বিকাশদা। তুমি যে কখন কার কোন দিকে থাকো বোঝা মুশকিল। বিকাশ অসহ্য প্রকাশ করে। চা খাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাবো। সুমি কোমরে কাপড় গুজে চা করতে যায়। বিকাশ পেছনে পেছনে রান্নাঘরে গিয়ে হাজির হয়েছে। সুমি সেটা বুঝতে পারে না। চা করার প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে ক্যামেরা বন্দি করতে শুরু করে বিকাশ। অজান্তেই সুমির প্রতি একটা অসম্ভব টানে জড়িয়ে পড়ে সে।
চা পর্ব শেষ করে বিকাশ বলে, আজকে বরং থাক, আমি তোমার জন্য কয়েকটা মেকআপ কিট কিনে নিয়ে আসবো। ওইসব দিয়ে সেজে গুজে, আর একটা স্ট্যান্ড লাগবে বুঝলে, রিং লাইট লাগবে ভালো ছবি তোলার জন্য। তোমার সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু দোকানটা? হো, তাহলে কখন আসি বলো তো? আমার বোধ হয় ওই দুপুর টাইমটাই ভালো, দোকানটা বন্ধ করে। কিন্তু দুপুরে তো হবে না, আমি তো তখন সুতো কিনতে যাই, রোজই আমার যেতে হয়, 45টা মেশিন চলে, বুঝতেই পারছো। তাহলে কখন? আচ্ছা, রাত 9টার পরে। রাতে? আর ভয়ের কি আছে, পাড়া প্রতিবেশী কেউ কিছু বলবে না, লোকে জানে আমি কিরকম, আর তুমি কিরকম সেটাও জানে। ঠিক আছে। তোমার কোনো প্রবলেম নেই তো? না না, আমার তো ঘুমোতে ঘুমোতে রোজই 12:30 1টা। যথেষ্ট, হতেই হবে। কিন্তু বিকাশটা? বৌদি? আরে ও কিছু বলবে না, ছাড়ো তো। একেই আমার ব্যবসাপত্রের কাজে ঘরে মন টেকে না, সবসময় বাইরে। এখন নতুন কিছু শুরু করছি, আর নতুন কিছু শুরু করতে গেলে সেখানে তো সময় দিতেই হবে, তাই না? বিষয়টা কেমন যেন মানে মিনিংটা দুই দিকে খাটে না? নতুন কিছু শুরু করতে গেলে সময় দিতে হবে, ব্যবসাও হতে পারে, আবার নতুন সম্পর্কও হতে পারে। কারণ একটু একটু করে সূচনা, সময়, সব কিছু দিয়ে রস সৃষ্টি হয়ে তবেই তো সেটা সম্পর্কে গড়াবে। সেই দিন রাতে কিন্তু সুমির ঘুম হয় না। বারবার বিকাশের ওই স্পর্শটা ওর শরীরটাকে শিহরিত করে তোলে। অজানা অচেনা কোনো একটা অঙ্গ জানান দেয়, এইটাই পুরুষ মানুষের ছোঁয়া, এইটাই প্রাপ্তবয়স্কর স্পর্শ। আর অন্যদিকে বিকাশ সারা রাত কোলবালিশ নিয়ে ছটফট করে। ক্যামেরার মধ্যে ছবিগুলো ক্যামেরার লাইটটা একদম কম করে নিয়ে দেখতে শুরু করে। ভাগ্যিস সুজাতা এখন জেগে নেই। হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়েছে, তাই পেন কিলার খেয়ে বাচ্চাদের রুমেই সে ঘুমিয়ে পড়েছে। বিকাশ আজকে সুজাতাকে ডেকে নিয়ে আসার কোনো ইচ্ছে প্রকাশ করেনি। ডেকে নিয়ে এসেও তো কোনো লাভ নেই, হয় বলবে পায়ের তলাটা একটু চিপে দাও, না হলে বলবে মাথাটা একটু চিপে দাও, আর তো কিছু দেবে না চিপতে। তাই বিকাশও চুপচাপ মোবাইলটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতে না হতেই আবার সুজাতার সেই কাক ভাঙা চিৎকার। কাকের শব্দও এর থেকে ভালো। ওটো ওটো ওটো, স্কুল দিয়ে আসবে তো। বিকাশ ঘুম থেকে উঠে দেখে 8:30 বাজে। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, তুমি আমায় ডাকোনি কেন? আমি কি তোমায় রোজ ডাকি? তুমি নিজেই তো উঠে পড়ো। তা কালকে বুঝি অ্যালার্মটা দিয়ে রাখতে মনে ছিল না? না তো, অ্যালার্ম তো আমি সবসময় অন করেই রাখি, হঠাৎ করে অ্যালার্মটা মনে পড়ে বিকাশের। রাত্রে গোপনে সুমির ছবিগুলো দেখতে গিয়ে অনেকটা সুজাতার ভয়েই সব সাউন্ড একদম মিউট করে দিয়েছিল। অ্যালার্মটাও ওই জন্য শুনতে পাইনি। দচমচিয়ে উঠে চাটা কোনো রকমে খেয়ে বিকাশ টয়লেটে ছোটে। ঠিক 9:15 ছেলে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যেতে হবে। তার আগে 5:30টায় উঠে 6টার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে যাবতীয় কাজকর্মগুলো সেরে নেওয়া বিকাশের অভ্যেস। কিন্তু আজকের রুটিনটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। এবার কি হবে? ছেলে মেয়েগুলোকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে আর বাড়ি মুখো হয় না বিকাশ, একেবারে চলে যায় মলে। কারণ এই মলটাই বাড়ি থেকে অনেকটা দূরে, যেখানে পাড়া প্রতিবেশী কেউ দেখলেও তার স্ত্রীকে কথা লাগানোর মতো অবস্থা থাকবে না। মলে গিয়ে বিকাশ হতবাক। মেয়ে ছেলেদের জিনিস কিনবে, সেখানে আবার কি জিজ্ঞেস করবে? অনেক কর্মচারীরা কাজ করছে। একটি সুন্দরী স্লিম মেয়ে বিকাশের সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করে, ক্যান আই হেল্প ইউ স্যার? হ্যাঁ, মানে ওই মেকআপ কিট। হো, এদিকে আসুন। মেয়েটা কি সব বলে, বিকাশের মাথার ওপরে অসংখ্য প্রশ্নচিহ্ন হয়ে সেগুলো পাখি হয়ে উড়ে যায়। থেকে যায় জিজ্ঞাসা সূচক চিহ্ন আর কতগুলো তারা। মেয়েটা অং বংচং যা বলে বিকাশ তাতেই হ্যাঁ 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 করে। সবকিছু মানে ওই কাপড় চোপড় সুতো টানা এগুলো হতো, বিকাশ পুরো বুঝতে পারত। এ তো মেকআপ, এ কি করে বুঝবে? শুধু বলল, দামি প্রোডাক্টটা দেবেন, যাতে স্কিনে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আপনার ওয়াইফের জন্য নিচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। অজান্তেই মুখ থেকে শব্দটাই হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যায়। বিকাশের গোটা শরীরটা শিহরিত হয়ে ওঠে। ওয়াইফ? নামেই ওয়াইফ, বালের ওয়াইফ। বলতে পারে না সে। জিনিসপত্র কিনে ফেরার সময় ফোন বেজে ওঠে।
সুজাতা ফোন করেছে। কি গো, তুমি আজকে যাওনি সুতোর দোকানে? এই যে তোমার লোক চলে এসেছে বাড়িতে সুতো নিয়ে। এইবার বিকাশ পড়েছে ফাঁপড়ে। কি বলে? না মানে ওই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই পেট্রোল পাম্পে এসেছিলাম। তুমি পেট্রোল পাম্পে মোবাইলে কথা বলছো কেন? তোমায় না বলেছি ওখানে ফোন রিসিভ করবে না? এই তোরা বস, তোদের দাদা আসছে, এসো বুঝলে। হ্যাঁ আসছি আসছি। বিকাশ বুঝতে পারে কেন সে এরকম লুকিয়ে যাচ্ছে সুজাতার কাছ থেকে। সুজাতাকে সে তো সরাসরি বলে দিলেই পারে যে সুমিকে সে মডেল করতে চায় এবং সুমির জন্য এগুলো কিনে নিয়ে এসেছে। যেহেতু সুজাতা রাজি হচ্ছে না, তাই না হলে সুজাতা এখন রাজি হয়ে যাক, সুমিকে সে না করে দেবে। নাকি সুমিকে না করা যাবে না, আর সুমির সঙ্গে একটু অন্যরকম ভাবেই জিনিসটা শুরু হয়ে গেল না? বিকাশ বাড়িতে ঢোকে, কিন্তু ডিকির মধ্যে মেকআপ কিট লুকিয়ে রাখে। তুমি আজকে এরকম করছো কেন বলো তো? দেখে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ আমার কাছ থেকে। স্ত্রীর চোখ থেকে ভাই তুমি কিচ্ছু লুকাতে পারবে না। চালারা চোখ দেখলে বোঝে, গন্ধ শুকলে বোঝে, সব কিছুতে বোঝে, বুঝবেই বুঝবে। না 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 মানে শরীরটা খারাপ লাগছে, তাহলে আজকে আর যেতে হবে না, আমি বরং টোটো করে বাচ্চাগুলোকে নিয়ে আসবো, তুমি শুয়ে থাকো। আরে না না, শুলে হবে না, নতুন কারবার শুরু করেছি, ব্যবসা। আবার কি ব্যবসা? এটা তো চলছে, সুন্দর চলছে, আবার হত লোক কেন করছো গো? শুধু শুধু শরীরে কষ্ট। তাছাড়া তোমারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, ভুলে যেও না আমরা দুইজনেই কিন্তু 35-এর কোঠা পার করে দিয়েছি। আরে দাঁড়, রাখো তো, বলে ওঠে বিকাশ। এ খেয়ে যাবে না? না না, খাওয়া আমার এখন সময় নেই, বাইরে খেয়ে নেবো। বিকাশ বেরিয়ে যায়। সুজাতা বলে, বাবা আজকে আমাকে একটাও খিস্তে দিল না, উল্টো আমাকে ভয় পাচ্ছে। যাক বাবা, তোমার ওষুধে কাজ হচ্ছে। কিছুদিন হয়েছে বিকাশকে জল পড়া খাওয়াচ্ছে সুজাতা, যেহেতু সে খুব রুক্ষ ব্যবহার করে, তাই এখন মনে হচ্ছে বাবার দেওয়া জল পোড়ায় বেশ কাজ হচ্ছে। বাপের বাড়ি থেকেই আনিয়েছিল, কিছুদিন আগে গিয়েছিল ছেলে মেয়েকে নিয়ে একদিনের জন্য বেড়াতে। বেড়াতে তো না, মায়ের কাছে গুণকীর্তন গাইতে তার জামাইয়ের। উল্টে মা বলে দিয়েছে তুই ধরে রাখতে পারিস না, তাই শোন, পুরুষ মানুষকে আঁকড়ে ধরে রাখতে হয়, তার জন্য মেয়েদেরকে কত কম্প্রোমাইজ করতে হয়। এত ঘন ঘন বাপের বাড়ি আসবি না। হুমা, আমি তো 9 মাস পরে এলাম। ওই যাই হোক, 9 মাসের জায়গায় আরো বেশি মাস বাড়া, বরের সঙ্গে সঙ্গে থাকবি। বলে যাস নে, বিকাশ কিন্তু গ্রামের অন্যতম বড় ব্যবসায়ী, প্রচুর টাকা, তার উপরে তোর 2টো ছেলে মেয়ে আছে। তোকে কত ভালোবাসে বলতো? বাসে, কিন্তু সবার সামনে কিস্তি কামারি মারে তো না, মুখে বলে না। আর তুই যখন পড়ে যাস, ব্যথা ব্যথা পাস, তখনও ছুটতে এসে আমায় ধরে। যা, সবই তো ঠিক আছে। শোন মা, পুরুষ মানুষের ওইটুকু তো দোষ রাখলে হয় না। তাছাড়া তুইও তো খিস্তি কম দিস না ওকে। এখন যা তো, যা, বিদায় হ। আর এই নে, এটা হলো বাবার দেওয়া জল পোড়া, এটা খাওয়াবি, বর একদম বশীকরণে থাকবে। দরজাটা খোলো। সুমি, সুমি। সুমি দরজা খোলে। বিকাশ বলে, হে কি, দোকান খোলনি আজকে? না মানে ভাবলাম আপনি কখন চলে আসবেন, তাই। হো, ভালো করেছো। ইস, কি হলো? দাঁড়াও দাঁড়াও। বাইকের ডিকিটা খুলে সুন্দর একটা বাক্স বার করে নিয়ে আসে বিকাশ। সুমির হাতে দিয়ে বলে, এই নাও, এগুলো কি? মেকআপ কিট তোমার জন্য। কিন্তু বিকাশদা, আমি আজ পর্যন্ত কোনোদিনও মানে এইভাবে মেকআপ টেকআপ ব্যবহার করিনি। যদিও তুমি এমনি খুব সুন্দর, তবুও মানে আমি তো সাজতেই পারবো না। কি করে সাজে? ও তাই, এক কাজ করি, শিখে নেব। না না না, তুমি বসো, আমি সাজিয়ে দিচ্ছি। আপনি? হ্যাঁ, আমি তো সুজাতাকে দেখি, ওর জন্য তো কিনে রাখতে হয় রাশি রাশি, এখন আমার মেয়ের জন্য কিনতে হয়। সে আমার সাজনী বুড়ি না। বসো দেখি, আমি সাজিয়ে দিচ্ছি। বিকাশদা, আপনি একদম ঘেমে গিয়েছেন, একটু বসে নিলে। কিন্তু এখন সময় নেই, ছবি তুলতে হবে, বসো। আর রিং লাইট নিয়ে এসছি, ওই দেখো। সুমি অবাক হয়ে তাকিয়ে থাকে বিকাশের দিকে। ফ্যান চালিয়ে, রিং লাইট জ্বালিয়ে, চেয়ারে বসিয়ে সুমিকে সাজাতে শুরু করে বিকাশ। একটা একটা করে কিট ওর মুখের মধ্যে লাগাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে শত সহস্র ভোল্টেজের শিহরণ লাগছে সুমির গায়ে। বিকাশের কি হচ্ছে না? বিকাশেরও হাত দুটো কাঁপছে। এরপরে সুমির ঠোঁটে যখন লাল গাঢ় লিপস্টিকটা বিকাশ দিতে যাবে, অজান্তেই ওর হাতটা আবার চলে গেল সুমির ঠোঁটের ওপরে, এবং সেই হাত দিয়ে বুড়ো আঙুলের পেছনে নরম ঠোঁটটা চিপতে গিয়ে অজান্তে নিজেই ঠোঁট বসিয়ে দেয়।
সুমি প্রস্তুত ছিল না, আবার অপ্রস্তুতদের সেটাও বলা যাবে না। এমন একটা অবৈধ সম্পর্কের সূচনা যে ঘটবে সেটা খুব স্বাভাবিক। সুমির কেউ নেই এই তল্লাটে, বাবা মায়ের সামান্য কিছু সেইটা দিয়ে দোকান ভাড়া নিয়ে সে সংসারটা চালায়। তার রান্নাঘরটাও ছোট, তার বাসনপত্রও কম, তার জীবনটাও নিতান্তই সরল সাদাসিধে। এমন একটা মেয়ে যার অবশ্যই একটি পুরুষ মানুষের সহায়তার প্রয়োজন, সে তো কখনো বিকাশের মতো একটি ছেলেকে ছাড়তে চাইবে না। যদিও সুমি বিকাশকে ধরে রাখতে চায়নি, বিকাশ যে সুমির কাছে ধরা দিয়েছে। সুমি ধাক্কা মেরে বিকাশকে সরিয়ে দেয়। বিকাশ সুমির কাছে ছুটতে এসে ওর বাহু ডোর দুটো আগলে বলে, আমাকে সরালে কেন? আমি কি করেছি? বিকাশদা, এটা একদম ঠিক হচ্ছে না। আপনার স্ত্রী আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে। রাখো তো। না না, এটা ঠিক না, আপনি বাড়ি যান, বাড়ি যান। কিন্তু সুমি, আমি অনেক দূর এগিয়ে এসেছি, এরপরে আর বাড়ি ফেরা আমার পক্ষে সম্ভব নয়। বিকাশদা, ঠিকই বলেছি। দেখো দেখো, বোধহয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমিও নিশ্চয়ই। কিন্তু এই সম্পর্কের তো কোনো মূল্য নেই। যখনই দিদি মানে সুজাতা বৌদি বুঝতে পারবে তখন আমি ওকে স্পষ্ট বলে দেব। তা হয় না বিকাশদা, তা হয় না। দেখো, তুমি আমার জীবনে সুজাতার স্থান দখল করে নিয়েছো, সেখানে কিন্তু বলে বাধা দেয় অনেক করে, কিন্তু সেই বাধায় বিকাশকে আটকে রাখতে পারে না সুমি। সুমির বুকের নতুন শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে সেইখানে এই মুখ ডুবায় বিকাশ। সুমিও একসময় আসলে সে গ্রহণ করে এই পুরুষ মানুষটির প্রথম স্পর্শটাকে। বাড়িতে ফেরার পথে বিকাশ বুঝতে পারে ক্ষণিকের প্রণয়ে সে ভুল করে ফেলেছে। ছেলে মেয়ে দুটোকে বাড়ি আনার সময় স্কুল থেকে বিকাশকে ডাকা হয়েছে। বিকাশকে বলা হয়েছে, আগামী 2 দিন পরে আমাদের গার্জিয়ান মিটিং আছে, এই পড়াশোনা সম্পর্কেই আর বাচ্চাদের প্রোগ্রেস সম্পর্কে। মোবাইলে SMS করে দেওয়া হবে, তবুও যে কজন গার্জিয়ান এসেছেন তাদেরকে বলে দেওয়া হলো, বিকাশবাবু, আপনার ছেলে মেয়ের পড়াশোনার উন্নতিটা খুব ভালো হচ্ছিল, কিন্তু গত 7 দিন ধরে ওরা খুব একটা ভালো প্রোগ্রেস করতে পারছে না। এনি প্রবলেম? আপনাদের কি আমাদের ম্যাডামের ওপরে বা তার কোনো বিহেভিয়ারে কোনো রকম কমপ্লেন আছে? জানাতে পারেন, কিন্তু আমরা সেই বুঝে। না না ম্যাডাম, না না, আসলে ব্যবসার কাজে এতটা ইনভলভ হয়ে পড়েছিলাম যে ওদেরকে ঠিক করে বোঝাতে পারছিলাম না। আর সুজাতা আমাকে আগেই বলেছিল, বাংলা আর ইংরেজি গ্রামার পোর্শনটা ওর একটু প্রবলেম হয়, বাদবাকি সব সাবজেক্ট ওই পড়ায়। এক্স্যাক্টলি ওইটাই, সব সাবজেক্ট ঠিক আছে, অঙ্ক, ইংরেজি সব, শুধুমাত্র গ্রামার পোর্শনটা ওরা খুব ভুল করছে। ভুল করলে তো হবে না, শিখতে হবে। আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের দিদিমণির সঙ্গে আপনারা মিটিং করতে পারেন। না না না, ঠিক আছে ম্যাডাম, আমি বুঝেছি। ছেলে মেয়েকে গাড়িতে উঠিয়ে বিকাশ তার বিধ্বস্ত শরীরটাকে গাড়ির কাছের আয়নায় দেখে। সুমির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ওর জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সুমি বাচ্চা মেয়ে, জীবনের প্রথম ধাক্কা সামলাতে পারবে তো? তাই তো, বিকাশ তো একটা সংসারী লোক, ওর ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেটে এমনকি স্কুল লিস্টে পর্যন্ত সুজাতার নামটা জল জল করছে, যেই নামটা চিরদিনের জন্য, অন্তত এই জন্মের জন্য বিকাশের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে। সেই নামের জায়গায় সুমিকে কি করে প্রতিস্থাপিত করা যায়? তাছাড়া সুমি তো বারবার বারণ করেছিল, তবুও কেন বিকাশ ওটা করতে গেল? বিকাশ বুঝতে পারছে এই সম্পর্ককে বেশি দূর নিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। কিরে সুমি? সুমি একাকী বসে রয়েছে, দোকান খুলেছে, মাথার চুলগুলো ছাড়া, শরীরটা বিধ্বস্ত। কিরে, বিকাশ বাবু এসেছিল? সকল মানুষের মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী বা শত্রুপক্ষ তো থাকবেই, বিকাশেরও আছে, রাখালদা। উনিও দানাপত্রের ব্যবসা করে, কিন্তু বিকাশ যেহেতু তার কর্মচারীদের সঙ্গে ভদ্র আচরণ করে এবং প্রত্যেকের বকেয়া টাকা প্রত্যেক দিন ভালোভাবে চুকিয়ে দেয়, সেহেতু বিকাশের কাছেই লোকে কাজ নিতে পছন্দ করে।
তার টানা চালাতে বেশি ভালোবাসে। এই করে করে রাখাল প্রায় ফকির হয়ে গিয়েছে। এখন তার মাত্র গোনাগুনতি 4টে মেশিন চলে, তাও নিজের বাড়ি। প্রত্যেক সপ্তাহে কাপড় হাটে বিক্রিও হয় না। এই রাখাল সবসময় বিকাশকে নজরে নজরে রাখে। সুমিকে রাখাল বিয়ে করতে চায়। রাখালের বয়স প্রায় 45-এর কাছাকাছি, বিয়ে করেনি। সুমি অবাক চোখে তাকায় রাখালের দিকে। এ কি রাখালদা, আপনি? কাপড় দেখাবো? আরে কাপড়? আমি ইসলা তৈরি করে বিক্রি করতে পারছি না, আর তুমি কিনা কাপড় দেখাবে? কিছু বলবেন? না মানে বিকাশ এসেছিল সে সকাল সকাল, গেল দুপুর গড়িয়ে। তা বুঝি তোমার কি জন্মদিন ছিল নাকি? হাতে করে একটা বাক্স নিয়ে আসলো মনে হলো, আবার রিং লাইট। তুমি কি চ্যানেল খুলছো? তা আমাকে পাঠিয়ে দিও, আমি সাবস্ক্রাইব করে দেবো এখনই। না না, মানে আসলে আহা, কোনো অসুবিধে? আরে আমায় বলো, তোমার এই রাখালটা বেঁচে আছে কি করতে? হ্যাঁ? সুমির চোখটা ছলছল হয়ে ওঠে। হে কি সুমি? এই সুমি, কি হয়েছে? সুমি কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাখাল বলে, তাহলে কথাটা এবার সুজাতার কানে লাগাতেই হচ্ছে। কি করে লাগানো যায়? আগামীকাল ছেলে মেয়েকে নিয়ে স্কুলে বেরোবে, ঠিক তখন গিয়ে ব্যাপারটা বলবো। গ্রামে একটি অনুষ্ঠান চলছে। সুজাতা এবং তার হাজবেন্ড নিমন্ত্রিত স্পেশাল গেস্ট হিসাবে। পরের দিন বিকাশ ছেলে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাখাল আসে। সুমি তখন রান্নাঘরে কাজ করছিল। বিকাশের সঙ্গে শত্রুতা হলেও রাখাল বিকাশের বউয়ের সাথে বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রেখেছে। বৌদি বৌদি করে ডাকে, কোনো রকম কুদৃষ্টি অর্পণ করে না। জানে এইখানে কুদৃষ্টি দিলে আঁশ বটিতে নিজের গলাটা যাবে। বৌদি, বৌদি। কে? ওমা, রাখালদা আপনি? বসুন। কি খবর? আর খবর, এ তোমার বরের জন্য তো আমার ব্যবসা গেল। আরে রাখালদা, দুইজনে মিলে একসঙ্গে শেয়ারে করলেই পারেন। বলিনি নাকি? সে তো আবার শেয়ারে পছন্দ করে না, সে যা কিছু খাবে একা খাবে। এমন করে কেন বলছেন? কেন বলবো না? টানা পত্রের ব্যবসা, সুতোর দোকান, সব তার হ্যান্ডেলে, এমনকি সুমি পর্যন্ত। মানে এগুলো কি বলছেন? ও মানে সুমির কাপড়ের দোকানটা, আরে ওইখানে পর্যন্ত মাল আমাকে সাপ্লাই করতে দেয় না। আমি বললাম, তোর কাপড়ও দে, আমার কাপড়ও দি, দেখি সুমি কাঠটা বেশি ভালো বিক্রি করতে পারে। বলে না, সুমি আমার আমার মানে মানে আমার দেওয়া সবকিছু বিক্রি করবে। রাখাল বুঝতে পারে ঘা যেখানে মারার সেখানে ঠিক লেগে গিয়েছে। কথার মানে সুজাতাকে ভেঙে বোঝাতে হবে না। আর তাছাড়া গ্রামের সবাই তো বলছে সুমির সঙ্গে বিকাশের বন্ধুত্বটা খুব গাঢ় হয়েছে। হ্যাঁ, আজ বরং আসি। হ্যাঁ। রান্না পুড়ে যাচ্ছে সুজাতার, মনটা অন্যরকম। বেশ কিছুদিন ধরে সুজাতাও লক্ষ্য করেছে বিকাশকে কেমন যেন আনমনা, বিশেষ করে গতকাল রাতেই তো। যখন সুজাতা দেখলো মোবাইলে SMS এসেছে গার্জেন মিটিংয়ের, জিজ্ঞেস করলো কি ব্যাপারে, তখন বিকাশ আস্তে আস্তে করে বলল, পড়তে বসাবো, গ্রামারটা ওরা পারছে না। তোমাকে তো আগেই বলেছিলাম, কেন করাওনি? আমার ছেলে মেয়েগুলোর কত ভালো রেকর্ড, এই তোমার জন্য। সুজাতা, আমি খুব টায়ার্ড, আমাকে একটু একা থাকতে দাও। রাখাল চলে গিয়েছে, সুজাতা রান্না পুড়ে যাচ্ছে। দুদিন পরেই গ্রামের অনুষ্ঠানে নিমন্ত্রণ কার্ড দিয়ে গিয়েছে ওইখানকার মেলা উদ্বোধন করার জন্য। সুজাতা মনে মনে ঠিক করে সে যাবে এবং সুমির মুখোমুখি ওকে হতেই হবে। অনুষ্ঠান চলাকালীন বিকাশের দিকে সুজাতা নজর রেখেছিল। দুদিন হলো ছেলে মেয়েগুলোকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। স্কুল টুলে ছুটি টুটি নয়, এমনি পাঠিয়েছে। স্কুলে একটা বড় চিঠি জমা দিয়ে এসেছে মায়ের শরীর খারাপ লিখে। মাকে বলেছে, মা তোমার কথাই ঠিক, পুরুষ মানুষকে আঁকড়ে ধরে রাখতে হয়, কিন্তু মা যখন বয়স হবে তখন। আরে পাগলি, যখন তোর বয়স হবে তখন তো তারও বয়স হবে নাকি? বয়সের ভার ওকে বোঝাতে হবে, সংসারের কর্তব্য সম্পর্কে ওকে ওয়াকি বহাল করতে হবে। তার আগেই যদি সুতো ছেড়ে দিস, লাটাই তো অন্য কেউ ধরে নেবে। মা, সংসারটা তোর, ছেলে মেয়েগুলো তোর, বরটাও তোর, তাই সামলানোর দায়িত্ব তো তোরই। মাকে সবটা খুলে বলার পর মা বললেন, ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দে,
দুদিন আমার কাছে থাক, তুই ওই মাগির সাথে কথা বলে দেখ ও কি চায়। অনুষ্ঠান উদ্বোধনের পরে বিকাশের নজরটা কিন্তু সুমির দিকে। কিছুদিন আগেই একটা শাড়ি লঞ্চ হয়েছে, ওইটা বিকাশ সুমিকে পরতে দিয়েছিল। ফটো তুলেছিল বেশ কয়েকটা, যদিও সেই ফটো আর লোড করা হয়নি কোথাও। প্রোফাইলের নামে প্রোফাইল ফাঁকাই পড়ে আছে। সুমির রক্তাভ ঠোঁট দুটো এখনো আকর্ষিত করছে বিকাশকে, যদিও সুমি বিকাশের দিকে তাকিয়ে নেই। উদ্বোধনী অনুষ্ঠানে সুমিকে প্রোগ্রাম উপস্থাপনা করার জন্য ডাকা হয়েছে। নগদ 5,000 টাকা নিয়েছে সুমি এই কাজের জন্য। সেই কাজ করতেই এসেছে। প্রোগ্রাম শেষ হতেই সুমির মুখোমুখি হয় সুজাতা। তুমি আমার স্বামীকে চেনো? হ্যাঁ চিনি। কেন? সুজাতা এবং বিকাশের কাছে স্পষ্ট জানতে চায় কেন বিকাশ তাকে ধোঁকা দিয়েছে। বিকাশের মুখ থেকে সত্য বের হয় না চট করে। ওরা দুইজনে কথোপকথন করছিল। যখন সেই কথোপকথন অনেকটা অশান্তির মূলে, সুমি তখন বলে, দেখুন দিদি, আপনার স্বামী আমার দোকানে কাপড় দিয়ে যায়, ওই পর্যন্তই, এর বেশি। আর মেকআপ কিট, সে যে মেকআপ কিট কিনে গিফট করেছে, রাখাল তা দেখেছে। রাখাল কিন্তু আশেপাশেই ঘোরাফেরা করছিল। সুজাতার মুখে নিজের নামটা শুনে এসে ঝেড়ে দৌড় মারে। বিকাশ কাছে এগিয়ে এসে বলে, এ কি, বাড়ি যাবে না? বাড়ি? সংসারটা উজাড় করে এখন বাড়ি? ইয়ার কি মারছো? কি বলছো এগুলো? কি বলছো মানে? এই মেয়েটার সঙ্গে তুমি শোওনি? হ্যাঁ শোওনি বলো? বিকাশ চুপ করে থাকে। সুমির চোখে টপ টপ করে জল পড়ে। অনুষ্ঠান মঞ্চে ভাগ্যিস আর কোনো ব্যক্তি ছিল না, না হলে সজ্জন ব্যক্তিদের মাঝে এমন কথা শুনলে গলায় দড়ি দিতে হতো সুমিকে। সুমি কাঁদতে কাঁদতে বিকাশের দিকে তাকায়। আমি তো বারণ করেছিলাম বিকাশদা। কেন? কেন আপনি আমাকে এইভাবে? চুপ, একদম চুপ। সুজাতা ঠাস করে চড় মারে সুমির গালে, আর সুমির গালে থাপ্পড় মারতেই বিকাশ রাগের চোটে নিজেও একটা চড় মেরে দেয় সুজাতাকে। তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি আমাকে, আর তোমার সাহস বুঝি কম? তুমি একটা অচেনা অজানা মেয়েকে কি করে মারতে পারো? অচেনা অজানা? বিকাশ, আমাকে ছুঁয়ে বলো তো। বিকাশের মনে পড়ে বহু বছর আগের স্মৃতির কথা। ঘুরতে গিয়েছিল ওরা দুইজনে। সেখান থেকে ফেরার পথে এক জায়গায় কালী পুজোর অনুষ্ঠান হচ্ছিল। তখন বাচ্চা দুটো হয়নি, বিয়ের পরপর। একটা পাত্রে প্রসাদ নিয়ে দুইজনে খেতে খেতে বিকাশ যখন দেখেছে প্রসাদ শেষ, তখন জিজ্ঞেস করেছে, আমার খাবো না, পেট ভরে গেছে। সত্যি পেট ভরেছে? আমার গা ছুঁয়ে বলো তো। না, সুজাতার গা ছুঁয়ে বিকাশ মিথ্যে কথা বলতে পারেনি। সুজাতা বলেছে, তোমার চোখের ভাষা বুঝতে পারি, তোমার পেট কখন ভরলো না ভরলো সব বুঝতে পারি। আমি তোমার বউ, হ্যাঁ, তোমার অর্ধাঙ্গিনী, এটা ভুলে যেও না। আজকে আবার সেই স্মৃতি। না, এইবারও সুজাতার গা ছুঁয়ে সে মিথ্যে কথা বলতে পারে না। কেন এমন করলে? কেন বলো, কেন? বিকাশ আর সুজাতা ওরা সিদ্ধান্ত নেয় ওদের সন্তানকে নতুনভাবে বড় করবে। একসাথে কাছাকাছি থাকাটা সুজাতার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তবে কোর্টে যাবে না, কেসও করবে না, বিকাশও সেইটা চায় না। বিকাশ সেই দিন রাতে বাড়ি ফিরে সুজাতার হাত পায়ে ধরে তার কাছে অনেক ক্ষমা চেয়েছিল। কিন্তু সুজাতা একটি কথাই বলেছে, যেখানে বিশ্বাস ভঙ্গ হয়ে যায় সেখানে হাজার চেষ্টা করলেও সেটা করা যায় না। তার উপরে এই গ্রামে তোমার পর্সা জমে গিয়েছে, এইখানে তো সুমি থাকবেই, তাকে তো তুমি তাড়াতে পারবে না। আর যেখানে সুমি থাকবে সেখানে সুজাতা কিছুতেই থাকতে পারে না। মেয়েরা সব পারে, স্বামী ভাগ করতে পারে না। তুমি ভাগ হয়ে গিয়েছো। সুমির সঙ্গে একাত্ম হবার সময় তোমার আমার মুখটা ভেসে ওঠেনি? তোমার পকাই আর পম্পের মুখটা ভেসে ওঠেনি? বলে আবার কান্না করতে শুরু করে দেয় সুজাতা। বিকাশের হাত দুটো নিষ্পিস করছে, ইচ্ছে করছে সুজাতাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে প্রচন্ড জোরে জোরে কান্না করতে। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, আমরা নতুন জীবনের শুরু করি, হ্যাঁ, আমাদের সম্পর্কটাকে আবার গড়ে তুলি। বলো, পারবো না? পারবো না? কি জানি, ভালোবাসা আর বিশ্বাসের ভিত্তিটা ভেঙে গিয়েছে। আর কি পারবো? সারা রাত নির্ঘুম কাটে দুটো মানুষের।
বিছানার অপর প্রান্তে বসে চোখের জলই ফেলে গিয়েছে সারা রাত সুজাতা। পরের দিন রবিবার, হাটবার। এই দিন সুমিও কাপড় নিয়ে হাটে বসে। বিকাশও যায়, তবে তদারকি করতে। এই সপ্তাহে বিষণ্ণ মনে বিকাশ হাটে গেল, কিন্তু যেখানে সুমি বসে সেইখানে গেল না। তবুও অবাধ্য চোখ অবৈধ নেশার দিকে ছোটে বেশি। এই 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 সন্তোষ, হ্যাঁ কিরে, কাপড় বিক্রি না করে বাড়া বসে বসে ধিমাচ্ছ? দাদা দাদা গত রাতে ঘুম হয়নি। কেন ঘুম হয়নি কেন? আরে সুমি। সুমি? সুমির কি হয়েছে? সুমিটা চলে গেল। কোথায়? ওর মামার বাড়ি, বিহারে। ওখানে নাকি ওর মামারা ওর জন্য পাত্র দেখেছে। তাই ওই বাড়িটায় তালা দিতে গিয়ে, যার বাড়ি ভাড়া করে সুমি থাকতো সেই বাড়িওয়ালার কাছেই বিকাশ জিজ্ঞেস করে। বিকাশের মাথায় আকাশ ভেঙে পড়ে। একদিকে মনে শান্তি ছড়িয়ে যায়, যাক বিপদ কেটে গিয়েছে, সুমি নিজে থেকেই চলে গিয়েছে। এখন তো সুজাতাকে নিয়ে সংসার পাততে কোনো অসুবিধে নেই। খুশির খবরটা বাড়ি দেওয়ার জন্যে বিকাশ বাইকে ওঠে, রওনাও হয়। আর বাড়ি এসে গেটের সামনে দাঁড়াতেই সুজাতা বলে, সিদ্ধান্ত নিলাম আমি বাবার বাড়িই থাকবো। তুমি ছেলে মেয়েগুলোকে মাঝে মধ্যে দেখে এসো খন। আর একটা কথা বিকাশ, আমার মনের ভেতরে যখন তোমার প্রতি বিশ্বাসের ভিত্তি আর ভালোবাসাটা আবার জন্মাবে, তুমি বা আমি যেই মুহূর্তে আবার বুঝতে পারবো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে সততা বিশ্বাসের মূল্যটা অপরিসীম, একবার ভেঙে যাওয়া সম্পর্ককে আবার পুনর্নির্মাণ করা যায়, কঠিন তবে অসম্ভব নয়, তখন না হয় ফিরে আসবো। কিন্তু শোনো আমার কথা। কথাটা শোনে না সুজাতা, বলে, রাখালদা চলো। রাখালের গাড়ি করে সুজাতা বিকাশের চোখের সামনে দিয়েই বিকাশের ভরপুর সংসার ছেড়ে তার বাপের বাড়ির দিকে চলে যায়। বিকাশ খোলা আকাশ আর মাটির মাঝখানে দাঁড়িয়ে নিজের একটি রাতের কলঙ্কের আক্ষেপ গোনে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সাথে। বন্ধুরা, আমি প্রতিলিপিতে প্রতিদিন গল্প আপলোড করি, চাইলে আপনারা সেখান থেকেও আমার লেখা গল্প পড়তে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে আগামীকাল খুব শিগগিরই। সকলের শারীরিক সুস্থতা কামনা করি। শুভরাত্রি।